রূপকথা বলল, জাস্ট ফর্মালিটি মেনটেন করলাম। এরপর রূপকথা শয়তানি হাসি দিয়ে ফুল সাউন্ডে একটা গান বাজালো। রূপকথার বাজানো গান শুনে উৎস গাড়ি ব্রেক ছাড়া হয়ে গেল। তাড়াতাড়ি গাড়িটা একপাশে দাঁড় করিয়ে গানটা বন্ধ করে রূপকথা দিকে কটমটে দৃষ্টিতে তাকালো। বলল, সামনে পিছনে দুই দিকেই গার্ডদের গাড়ি, তুমি কি আমার মান সম্মান ডোবাবে? রূপকথা অবাক হয়ে বলল, গার্ড কেন? আমরা কি যুদ্ধ করতে যাচ্ছি নাকি? উৎস বলল, এমনিতেও আমরা আশেপাশে গার্ড থাকে, তার মধ্যে এখন একটা কোম্পানির সঙ্গে ঝামেলা চলছে। এই কাপেলে হয়তো আমার উপর আক্রমণ করতে পারে। তার মধ্যে আবার তোমাকে নিয়ে বের হয়েছি, তাই সব মিলিয়ে গার্ড একটু বাড়িয়ে দিয়েছি। রূপকথা হয়তো ভয় পেল কিছুটা। উৎসর হাত ধরে বলল, তাহলে চলেন বাসায় ফিরে যাই। উৎস বলল, আরে এত ভয় পাচ্ছ কেন? রূপকথা, আচ্ছা, আমার কলেজের আশেপাশেও কি গার্ড থাকে? উৎস একটু থেমে বলল, হয়তো থাকে। তুমি জানো, আমাদের বাড়িটা 24 ঘন্টা গার্ড দ্বারা কড়া নিরাপত্তায় থাকে। বাইরের একটা মশামাছিও বাউন্ডারি ক্রস করতে পারবে না। রূপকথা জিজ্ঞেস করলো, কিন্তু এরা থাকে কোথায়? দেখি না কেন? দেখো ঠিকই, কিন্তু চিনতে পারো না। রূপকথা, আমার সত্যি ভয় করছে, প্লিজ চলেন বাসায় ফিরে যাই। উৎস গাড়ি স্টার্ট দিয়ে রূপকথাকে জিজ্ঞেস করলো, আমাকে বিশ্বাস করো? রূপকথা বলল, অবশ্যই করি। এটা আবার জিজ্ঞেস করার কি আছে? উৎস বলল, তাহলে তো ভয় পাচ্ছ কেন? বিশ্বাস রাখো, নাকের ডগার নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ তোমার কোনো ক্ষতি হবে না। রূপকথা আর কিছু বলল না, স্বাভাবিক হয়ে বসলো। উৎস ড্রাইভ করার ফাঁকে বারবার রূপকথাকে দেখছে। মেয়েটাকে সত্যি আজ আকাশ থেকে নামা কোনো এক নীলপরি মনে হচ্ছে। উৎস না চাইলেও তার চোখ বারবার সেই নীলপরির দিকেই থামছে। এর আগে কখনো কোনো মেয়েকে এত গভীরভাবে পরখ করছে বলে মনে পড়ছে না তার। উৎস রূপকথার হাতের দিকে তাকিয়ে বলল, হাতে কিছু পরনি যে, হাত কেমন খালি খালি লাগছে। রূপকথা বলল, এই শাড়ির সঙ্গে ম্যাচিং কোনো চুড়ি নেই, তাই পরিনি। উৎস বলল, এটার সঙ্গে কী কালারের চুড়ি মিলবে? রূপকথা বলল, নেভি ব্লু কালার। উৎস বলল, ঠিক আছে, কোনো শপিং মলের সামনে দাঁড়াবো, সেখান থেকে কিনে নিও। রূপকথা, শপিং মল লাগবে না, এই টাইমে অনেকেই রাস্তার পাশে বসে কাঁচের চুড়ি বিক্রি করে, ওদের থেকে নিব। উৎস আর কিছু বলল না। রূপকথা বাইরে তাকিয়ে আছে। উৎস রাস্তার পাশে খেয়াল রাখছে কোথাও চুড়ি বিক্রি হচ্ছে কিনা। রাস্তার পাশে একজন মহিলা চুড়ির ডালা নিয়ে বসেছে। নানা রকমের চুড়ি আছে তার ডালায়। উৎস গাড়িটা মহিলার সামনে নিয়ে দাঁড় করালো। এরপর পাশের গ্লাসটা নামিয়ে ডালা থেকে নেভি ব্লু আর সাদা দুই মুঠো চুড়ি কিনে দিল। রূপকথা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে উৎসর দিকে। উৎস চুড়িগুলো রূপকথার হাতে দিয়ে বলল, এগুলো পরে নাও। রূপকথা একটা নেভি ব্লু একটা সাদা এভাবে করে চুড়ি হাতে পরে নিল। উৎসকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি আমরা? উৎস উল্টো জিজ্ঞেস করলো, কোথায় যেতে চাও তুমি? রূপকথা বলল, চলুন রমনা পার্কে যাই। উৎস বলল, ওখানে প্রেমিক প্রেমিকারা যায় প্রেম করতে, আমরা গিয়ে কি করব? রূপকথা বলল, আমরাও তো প্রেমিক প্রেমিকা। উৎস কিছু বলল না। রূপকথার কথা শুনে নীরবে হাসলো। রাস্তা তেমন জ্যাম নেই দেখে ভালো লাগছে কিছুটা। স্বস্তিতে ড্রাইভ করতে পারছে। কিছুক্ষণের মধ্যে তারা রমনা পার্কে পৌঁছে গেল। রূপকথা গাড়ি থেকে নামতে তার মনটা নেচে উঠল, কারণ সামনে একটা পিচ্চি মেয়ে বেলি ফুলের গাছড়া বিক্রি করছে। রূপকথা উৎসকে বলো, বেলি ফুল কিনে দিন। উৎস পিচ্চি মেয়েটা থেকে দুইটা গাজরা নিল। রূপকথা বুঝতে পারল না দুইটা কেন। উৎস গাজরা দুটো রূপকথার হাতে দিয়ে বলল, একটা হাতে পড়ো, অন্যটা চুলের একপাশে ছেড়ে দাও। রূপকথা ফুলগুলো হাতে নিয়ে আশেপাশে একবার দেখে নিল। এরপর একটা ছেলেকে ডাকলো। উৎস জিজ্ঞেস করলো, আরে ডাকছো কেন? চিনো নাকি তাকে? রূপকথা উৎসর কথায় পাত্তা দিল না। ছেলেটা আসতেই রূপকথা একটা গাজরা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া, গাজরাটা একটু আমার হাতে পরিয়ে দিতে পারবেন? রূপকথার কথা শুনে ছেলেটা ভ্যাবাচ্যাকা খেলো। হ্যাবলার মতো জিজ্ঞেস করলো, আমি? রূপকথা বলল, জি আপনি। ছেলেটা উৎসর দিকে তাকালো। উৎস ছেলেটাকে বলল, ইয়ে মানে ভাই, আপনি আসতে পারেন, উনি আসলে মজা করছেন আপনার সঙ্গে।
উৎসর কথা শুনে ছেলেটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বলল, ও তাই, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা ভাই, আসি তাহলে। এ কথা বলে ছেলেটি চলে গেল। ছেলেটা যেতেই উৎস বলল, পার্কে আসতে না আসতে কি শুরু করলে তুমি? রূপকথা জিজ্ঞেস করলো, কই কি করলাম? উৎস বলল, ছেলেটাকে কেন ডাকলে? রূপকথা বলল, গাজরাটা পরিয়ে দিতে। উৎস বলল, সেটা আমাকে বললে হয় না? রূপকথা এবার ইচ্ছে মতো কথা শোনানোর সুযোগ পেল। আপনাকে কেন বলবো? আপনার চোখ নেই? আপনি দেখেননি আমার হাতে মোবাইল? আপনি জানেন না নিজে নিজে গাজরা পরা যায় না? সব কিছু আমি বলে দিতে হবে কেন? নিজের বুদ্ধি নেই? নিজের আক্কেল নেই? অশ্ব আর বলতে দিল না রূপকথাকে। তাড়াতাড়ি মুখ চেপে ধরে বলো, হয়েছে, চুপ করো, দাও আমি পরিয়ে দিচ্ছি। রূপকথা, লাগবে না। অশ্ব রূপকথার হাত থেকে গাজরাগুলো নিয়ে নিল। এরপর চুলের পাশে কালো ক্লিপ দিয়ে একটা গাজরা লাগিয়ে দিল। উৎস গাজরা চুলে আটকানোর সময় রূপকথা কিছু সেলফি তুলে নিল। উৎস জিজ্ঞেস করলো, কোন হাতে পড়বে? রূপকথা মোবাইলটা উৎসর পকেটে রেখে বাম হাতের চুলগুলোর সঙ্গে ডান হাতে পড়ল। এরপর মোবাইলটা নিয়ে ক্যামেরা অন করে উৎসর দিকে বাম হাতটা বাড়িয়ে দিল। উৎসর সুন্দর করে রূপকথার হাতে গাজরা পরিয়ে দিল। রূপকথা বলল, এখন থেকে এভাবে নিজের আক্কেল খাটিয়ে কাজ করতে শিখুন, না হলে রাস্তাঘাটে ছেলেদের থেকে হেল্প নিতে হবে আমায়। উৎস বলল, হয়েছে, এবার ভেতরে চলো। এরপর দুজন পুরো পার্কটা ঘুরে দেখতে লাগলো। ঢাকার মধ্যে থেকেও রূপকথা কখনো রমনা পার্কে আসেনি, আজই প্রথম এলো। তার কাছে সব কিছুই নতুন, সব কিছু সুন্দর, তাই যা দেখেছে তাই ক্যামেরাবন্দি করেছে। মাঝে মধ্যে উৎসকে নিয়ে সেলফিও তুলেছে। উৎসর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রূপকথার পাগলামিতে সামিল হতে হচ্ছে, কারণ তার এসব ছবি তোলা মোটেও পছন্দ না। দুজন হাঁটতে হাঁটতে একটা সুন্দর জায়গায় গিয়ে দাঁড়ালো। রূপকথা বলো, এত সুন্দর করে শাড়ি পরে এসেছি, কিছু ছবি তুলে দেন। উৎস বলল, ঠিক আছে, দাঁড়াও, তুলে দিচ্ছি। এরপর উৎস নিজের ফোনে রূপকথার অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিল। সচরাচর কারো তোলার ছবি রূপকথার পছন্দ হয় না, কিন্তু আজকের সব ছবি ভালো লেগেছে। নিজের ছবি তোলা শেষ হতেই উৎসকে বলল, দাঁড়ান, এবার আপনার ছবি তুলে দেই। উৎস বলল, না, আমি ছবি তুলি না। রূপকথা বলল, না, আপনাকে ছবি তুলতেই হবে। উৎস বলল, বললাম তো তুলব না। উৎস, বললাম তো তুলব না। রূপকথা, তুলতে হবে বলছি মানে তুলতেই হবে। রূপকথা উৎসকে জোর করে দাঁড় করিয়ে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিল। উৎস বলল, হয়েছে, এবার চলো বাকিটা ঘুরে দেখি। রূপকথা বলল, আরে দাঁড়ান, আমাদের দুজনে কিছু ছবি তুলি। উৎস জিজ্ঞেস করলো, কে তুলে দেবে? রূপকথা একটা মেয়েকে বলো, এক্সকিউজ মি আপু। মেয়েটি বলল, আমাকে বলছেন? রূপকথা বলল, জি আপু, আপনাকেই। একটু হেল্প করবেন? মেয়েটি বলল, কি হেল্প আপু? রূপকথা বলল, আমাদের কিছু ছবি তুলে দিতে পারবেন? মেয়েটা বলল, ওকে, নো প্রবলেম, মোবাইল দিন। রূপকথা নিজের ফোনটা মেয়েটাকে দিল। এরপর উৎসর পাশে দাঁড়িয়ে বলল, আমার কাঁধে হাত রাখুন। উৎস বলল, কি বলছো তুমি? রূপকথা, বেশি কথা না বলে যা বলছি তাই করুন। বেশি কথা বলে এক্ষুনি ছান্ডি মান্ডি একদম ক্লোজ করে দেব। উৎস আর কিছু বলল না, কারণ সে পাবলিক প্লেসে নিজের মান সম্মান হারাতে চায় না। তাই চুপচাপ রূপকথাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। এদিকে সেদিক সামনে পিছন তাকিয়ে অনেক স্টাইল ছবি তোলা শেষ। শেষে মেয়েটা বিরক্ত হয়ে বলল, আর কত আপু? রূপকথা বলল, ব্যাস আপু, হয়ে গেছে, আর লাগবে না, থ্যাংক ইউ সো মাচ। মেয়েটা ওয়েলকাম পর্যন্ত বলল না, সোজা হেঁটে চলে গেল। উৎস বলল, মেয়েটা তোমার উপর বিরক্ত হয়ে গেছে। রূপকথার ছবি দেখতে দেখতে বলো, ব্যাপার না, দেখুন ছবিগুলো কি সুন্দর উঠেছে। উৎস বলল, চলো বের হওয়া যাক। রূপকথা উৎসর পাশে হেঁটে গাড়ির দিকে যাচ্ছে। উৎস বলল, তোমার হাঁটা দেখে আমার ভয় লাগছে। রূপকথা বলল, কেন? উৎস বলল, যে হাই হিল পরছ, কখন বা আবার পা মচকে ফেলে। রূপকথা, পা মচকালে বা সমস্যা কি, আপনি তো আছেনই, আমাকে কোলে করে বাসায় নিয়ে যাবেন। উৎস কিছু বলল না। গাড়িতে দুজন পাশাপাশি বসে আছে। উৎস ড্রাইভ করছে। রূপকথা জিজ্ঞেস করলো, এখন কোথায় যাচ্ছি আমরা?
উৎস বলল, রেস্টুরেন্টে। রূপকথা জিজ্ঞেস করলো, গুলশান? উৎস বলল, হ্যাঁ। রূপকথা আর কিছু বলল না। পাশের গ্লাসটা নামিয়ে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে রইল। গাড়ির ঠান্ডা বাতাসে রূপকথার চুলগুলো উঠছে। উৎস ড্রাইভ করা ফাঁকে ফাঁকে বারবার রূপকথাকে দেখছে। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। রূপকথা এইরূপ উৎসকে বারবার টানছে। না চাইতেও তার চোখ বারবার রূপকথাকে খুঁজে নিচ্ছে। গুলশানের বিলাসবহুল একটা 10 তলা বিল্ডিংয়ের নাম সিকিউরিটি সিটি, যার 3য় তলায় উৎসদের শপিং মল এবং 4র্থ তলায় রেস্টুরেন্ট। উৎস সিকিউরিটি সিটির সামনে গাড়ি থামালো। উৎস গাড়ি থেকে নেমে অন্য পাশে গিয়ে দরজা খুলে রূপকথাকে বলল, নামো। রূপকথা বলল, এক হাত বাড়িয়ে দিন। উৎস রূপকথার কথা রাখলো, নিজের ডান হাতটা বাড়িয়ে দিল। রূপকথা উৎসর হাতটা ধরে সুন্দর করে নেমে দাঁড়ালো। উৎস মোবাইল বের করে কাউকে কল দিল। বলল, গাড়ি রেখে যাচ্ছি, পার্কিংয়ে রেখে এসো। এরপর রূপকথাকে বলল, চলো। রূপকথা উৎসর হাত ধরে ভেতরে প্রবেশ করলো। এরপর দুজন লিফটের সামনে গিয়ে লিফটের জন্য অপেক্ষা করছিলেন। একটু পরে লিফট এসে থামলো তাদের সামনে। লিফট থেকে বের হওয়া ব্যক্তিকে দেখে রূপকথা অপ্রস্তুত হয়ে পড়ল। তাড়াতাড়ি করে উৎসর পিছনে গিয়ে দাঁড়ালো, কারণ সামনে আদিব দাঁড়িয়ে আছে। আদিব রূপকথা আর উৎসকে দেখে ভীষণ অবাক হলো। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে উৎসকে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? উৎস বলল, ভালো, আপনি? আদিব রূপকথাকে দেখার চেষ্টা করে বলল, জি ভালো। পাশে কে স্যার? উৎস এখান দিয়ে রূপকথাকে জি ভালো। পাশে কে স্যার? উৎস এখান দিয়ে রূপকথাকে টেনে পাশে নিয়ে দাঁড় করালো। এরপর বলল, আমার ওয়াইফ। উৎসর বলা কথাটা শুনে আদিবের মাথায় আকাশ ভেঙে পড়ল, মাথার চক্কর দিয়ে উঠল। রূপকথা আদিবের দিকে তাকিয়ে হেবলার মতো একটা হাসি দিল। বলল, আসসালামু আলাইকুম স্যার। রূপকথা সালাম আদিবের কান পর্যন্ত গেল না। উৎস গলা ছাড়ি দিয়ে বলল, এদিকে কোনো কাজে এসেছিলেন? আদিবের ধ্যান ভাঙল। বলল, জি, একটা বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। উৎস বলল, আচ্ছা, আসছি তাহলে। আদিব বলল, স্যার একটা কথা ছিল। উৎস বলল, জি বলুন। আদিব রূপকথার দিকে তাকিয়ে বলল, আমি আপনার বাসায় পড়াতে যেতে পারবো না আসলে। উৎস থামিয়ে দিল, মুচকি এসে বলল, নো প্রবলেম, এক্সকিউজ দিতে হবে না। আদিবা দাঁড়ালো না, সোজা চলে গেল। উৎস লিফটে উঠে রূপকথাকে জিজ্ঞেস করলো, আদিব এভাবে অবাক হলো কেন? রূপকথা তো ঠিকই বুঝে গেছে আদিবের তো অবাক হওয়ার কারণ। তারপরও সে বলল, আমি কিভাবে জানবো? উৎস বলল, না, আমি ভাবলাম তুমি নিজেকে আমার কাজিন টাজিন হিসেবে পরিচয় দিয়েছো নাকি, যে ওয়াইফ এমন ফিট খেলো। রূপকথা কাশি উঠে গেল। বলল, কী সব আজে বাজে বলছেন? স্বামী হন আমার, স্বামী ভুলে গেছেন? উৎস তো নিজেও আসল কাহিনী জানে। আদিপ একজন তাকে বলেছিল, আপনার কাজিনের ব্রেন খুব ভালো, একটু বুঝিয়ে দিলেই হয়ে যায়। সেদিনে বুঝে গেছিল রূপকথা রাগ করে তাকে কাজিন বলে পরিচয় দিয়েছে। উৎসর ভীষণ হাসি এসেছিল। ইভেন এখনও আসছে। 4র্থ তলায় গিয়ে লিফট থামলো। রূপকথা উৎসর হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতেই দুজন লোক তাকে ফুলের বুকে দিয়ে ওয়েলকাম করলো। রেস্টুরেন্টের সেলফ স্টাফ সবাই যেন তাদের অপেক্ষাই করছিলেন। রূপকথা একবার চোখ বুলিয়ে পুরো রেস্টুরেন্টটা দেখে নিল। খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে, ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। উৎস রূপকথাকে নিয়ে বসলো। একটি ম্যানেজার এসে হাতে মেনু দিয়ে বলল, স্যার। উৎস রূপকথাকে দেখিয়ে বলো, মেনুটা আপনাদের ম্যাডামকে দিন। এত সুন্দর করে বলায় রূপকথা খানিক লজ্জা পেল, আবার খুশি হলো। বলো, আপনি দিন। উৎস নিজের পছন্দ মতো নানা রকমের খাবার অর্ডার দিল। রূপকথা বসে বসে সেলফি তুলছে। উৎস বসে বসে তার কাণ্ড কারখানা দেখছে। রূপকথা কিছুক্ষণ নিজে নিজেই সেলফি তোলার পর বলল, এই আমাকে কিছু ছবি তুলে দিন। উৎস বলল, সারাদিন শুধু ছবি আর ছবি, এ তো ছবি দিয়ে করবেটা কি? রূপকথা বলো, আপনি ছবি তুলে দিবেন নাকি আমি কোনো স্টাফকে ডাকবো? উৎস তাড়াতাড়ি মান সম্মান থাকতে মোবাইলটা বের করে বলো, পোজ দাও। রূপকথা একের পর এক স্টাইল করে ছবি তুলছে। উৎস বিরক্ত হচ্ছে ঠিকই, তবে সেটা প্রকাশ করছে না।
রেস্টুরেন্টের ম্যানেজার উৎসদের পূর্ব পরিচিত। উৎস আর রূপকথার বিয়ের খবরটা প্রথমে তেমন কেউই জানলেও এখন ধীরে ধীরে সবাই জানছে এবং অবস্থান নিচ্ছে। ম্যানেজার রূপকথা আর উৎসকে দেখে মনে মনে বলল, আগে শুনেছি বিয়ে শাদী করবে না, ও মা, এখন দেখছি বিয়ে করে বুড়ো বয়সে বিমরতি ধরেছে। উৎসর সব খাবার অলরেডি চলে এসেছে। এই টাইমে উৎস আর রূপকথা আসবে বলে রেস্টুরেন্টে পুরো ফাঁকা রাখার নির্দেশ দিয়েছে ফারুক জাওয়াদ। রূপকথার ছবি তোলা শেষ হলেই উৎসকে বলল, আপনার ছবি তুলে দেই। উৎস বলল, নো থ্যাঙ্কস, এবার খাই। রূপকথা বলল, খাবেন? আচ্ছা, একটু পরে খান, আমি কয়েকটা ছবি ভিডিও করে দিই। উৎস বলল, প্লিজ, দোহাই লাগে, আমার মান সম্মান এভাবে লাটে তুলো না। রূপকথা বলল, আরে মান সম্মান লাটে তুলব কেন? বেশি কথা বলছেন আপনি। চুপচাপ বসেন, আমি কয়েকটা ছবি ভিডিও নিলেই খাওয়া শুরু করবেন। উৎস আর কিছু বলে লক্ষ্মী বাচ্চার মতো চুপচাপ বসে আছে। তার সত্যি খিদে লেগেছে। উৎসর মুখ দেখে বলল, তাই অল্প কিছু ছবি ভিডিও নিয়েই বলো, শেষ আমার, আপনি খাওয়া শুরু করুন। উৎস বলল, হাত ধুয়ে আসো। এরপর দুজন গিয়ে হাত ধুয়ে আসলো। রূপকথা সেখানে গিয়েও দুজনের মিওর পিক তুলছে, ছাড়লো না। এরপর এসে দুজনে খাওয়া শুরু করলো। রূপকথা খাচ্ছিল। উৎস জিজ্ঞেস করলো, খাবারের টেস্ট কেমন? রূপকথা বলল, এক কথায় অসাধারণ, আমরা এখন থেকে মাঝে মধ্যে এখানে আসবো, ঠিক আছে? উৎস বলল, আচ্ছা, এখন খাও। রূপকথা আর কিছু বলল না। দুজনে খাওয়া শেষ হতে ম্যানেজার তাদের দিকে এগিয়ে এলো। রূপকথাকে জিজ্ঞেস করলো, ম্যাম, খাবারের টেস্ট কেমন ছিল? এরপর দুজন রেস্টুরেন্ট থেকে বের হলো। রূপকথা বলল, গুলশানের সুপার মাম্মিরা নাকি কচি পোলা দেখলে খপ করে ধরে ফেলে। উৎস ভুরুকুসকে বলল, কী সব আজগুবি বলছো? রূপকথা বলল, আমি শুনেছি, তাই প্লিজ আমার আসল ধরে হাঁটুন। উৎস, আমি কি তোমার শোনা কথাই সেই কচি পোলা? রূপকথা হেসে বলল, তা নয় তো কি। কথা বলতে বলতে তারা তৃতীয় তলার শপিং মলে চলে এলো। রূপকথা বলল, শপিং মলে কেন আসলাম আমরা? উৎস, তুমি শপিং করবে বলে। রূপকথা জিজ্ঞেস করলো, শপিং মলটা কি আপনাদের? উৎস বলল, হ্যাঁ, এখান থেকে যা যা পছন্দ হয় কিনে নাও। উৎস একজন মহিলা স্টাফকে ডেকে বলল, ওনাকে নিয়ে যান, যা যা পছন্দ হয় প্যাক করে দিবেন। স্টাফরা বলল, অবশ্যই স্যার। ম্যাম, প্লিজ আসুন আমার সঙ্গে। রূপকথা উৎসকে ফিসফিস করে বলো, প্লিজ আপনিও আসুন। উৎস বলল, আমি গিয়ে কী করব? রূপকথা বলল, আমার জামা কাপড় পছন্দ করে দিবেন। উৎস আর কথা না বাড়িয়ে রূপকথার সঙ্গে গেল। এরপর স্টাফকে বলল, আপনি অন্যদিকে যেতে পারেন। স্টাফ বলল, ওকে স্যার, কোনো সমস্যা হলে জানাবেন। উৎস রূপকথাকে বলল, যা যা লাগবে নিয়ে নাও। রূপকথা বলল, আমার তো সবই আছে, কি নেব? উৎস বলল, যা ইচ্ছে নাও। রূপকথা বলল, শাড়ি নেব? উৎস বলল, নাও। তারপর উৎস রূপকথাকে নিয়ে শাড়ির পাশে গেল। রূপকথা বলল, আপনি পছন্দ করুন। উৎস অনেকগুলো শাড়ি দেখে তিনটা বেছে নিল, একটা পার্পেল, একটা অলিভ আর একটা মেজেন্টা রঙের। রূপকথা বলল, এত শাড়ি কেন নিচ্ছেন? আমি তো শুধু একটা নিতে বলছি। উৎস বলল উৎস বলল, এসেছো যখন নিয়ে নাও, আর কি লাগবে? রূপকথা বলল, কিছু টি শার্ট নেব। উৎস জিজ্ঞেস করলো, বাসায় আব্বা আছে, উদয় আছে, ওদের সামনে তুমি টি শার্ট পরবে? রূপকথা বলল, আরে রাতে ঘুমানোর সময় পরবো, থ্রি পিস বা টপস পরে ঘুমাতে পারি না আমি, বাসায় থাকতে কখনো এসব পরিনি, আপনাদের বাসায় এসে শিখছি। উৎস বলল, নিতেই হবে? রূপকথা, আপনার সমস্যা হলে নেওয়ার দরকার নেই। উৎস চুপ রইল। রূপকথাকে নিয়ে টি শার্টের কালেকশনে গেল। সেখান থেকে ব্ল্যাক, হোয়াইট, বেবি পিঙ্ক আর পার্পেল এই 4 সেট টি শার্ট নিল। রূপকথা কিছু বলছে না, চুপ করে আছে। উৎস জিজ্ঞেস করলো, আর কিছু লাগবে? রূপকথা চুপ। উৎস আবারও জিজ্ঞেস করলো, কি হলো, চুপ করে আছো কেন? রূপকথা বলল, লাগবে, কিন্তু আপনি যাওয়ার দরকার নেই, একজন মহিলা স্টাফকে ডেকে দিন, আমি ওনার সঙ্গে যাব। উৎস কথা না বাড়িয়ে একজন মহিলা স্টাফকে ডেকে বলো, রূপকথা যেখানে যেতে চায় সেখানে নিয়ে যেতে। কিছুক্ষণ পর রূপকথা ফিরে এলো। উৎস বলল, জুতার কালেকশন দেখতে চলো।
রূপকথা বলো, লাগবে না, জুতো তো আছেই। উৎস বলো, এসেছো যখন নিয়ে যাও, আর কিছু ভালো থেরাপিসও নাও। রূপকথা বলল, এত কিছু দিয়ে কি করব? আর কিছু লাগবে না, চলেন বের হই।